আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে এবার ২০-৩০ হাজার টাকায় আপনারা ভালো কিছু ডিভাইস সামনে আসতে দেখবেন। এর কারণ হলো বাংলাদেশে 5G লঞ্চ হয়েছে, তার মানে সামনে যে ডিভাইসগুলো আসবে সেগুলো সব 5G চিপসেট দিয়ে। যাই হোক, আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের GT30 এই ফোনটা নিয়ে। আমরা অফিসিয়ালি GT30 Pro আসতে দেখেছিলাম, তবে প্রাইসটা কিছুটা বেশি ছিল। এবার ইনফিনিক্স ৩০,০০০ টাকা প্রাইস সেগমেন্টে আমাদেরকে একটা গেমিং ডিভাইস দিচ্ছে, যেটার অফিসিয়াল দাম ৮/২৫৬ GB ৩০,৯৯৯ টাকা। ফোনটায় খুবই ভালো একটা এসওসি দেওয়া হয়েছে, Dimensity 7400 4 নানোমিটারের 5G SoC, যে কারণে আমরা বেশ কিছু হাই গ্রাফিক্সের গেম 90 to 120 FPS এ খেলতে পারবো। পাশাপাশি যে ডিসপ্লেটা রয়েছে সেটা আমি বলবো এই প্রাইস সেগমেন্টে অফিসিয়াল মার্কেট বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির। 144 Hz এর AMOLED 10 বিটের আবার HDR10+ সাপোর্টেড। ওয়েল, GT30 একটা গেমিং ডিভাইস, তবে কি শুধুমাত্র আমরা গেমিং করব? আমাদের ক্যামেরার প্রয়োজন আছে, আমাদের একটা ডিউরেবল ফোন প্রয়োজন আছে, পাশাপাশি গেমিং যখন করব FPS ঠিকঠাক পাচ্ছে কিনা, স্টেবল কিনা, টেম্পারেচার কন্ট্রোলে থাকছে কিনা, এন্ড এর ব্যাটারি ড্রেনের কি অবস্থা। গেম খেলার সময় ব্যাটারিটা অনেক বেশি প্রয়োজন আসে। তো সবকিছু মিলিয়ে ফোনটা আসলে ৩১,০০০ টাকায় কেমন হচ্ছে সেগুলি চলেন এবার জানা যায়। প্রথমত বিল্ড অ্যান্ড ডিজাইনে আসলে আপনি ফোনটা দূর থেকে দেখেন বা হাতে নিয়ে ফিল করতে পারবেন যে একটা গেমিং ডিভাইস হাতে নিয়েছেন। বিশেষ করে ওই রিয়ার প্যানেলের মেকানিক্যাল লাইট ওয়েভ বিভিন্ন স্টাইলে জ্বলতে পারে, গেমিং করার সময় লাইটটা জ্বলে। অ্যান্ড এই জায়গাটায় আমরা কিছুটা সেমি ট্রান্সপারেন্ট টাইপের ফিল পাচ্ছি, মানে ভিতরের অংশটা দেখা যায় ওইরকম কিছু, যেখানে কিন্তু মেটাল মানে ব্রাশ মেটাল টাইপের টেক্সচার দেওয়া হয়েছে। তবে রিয়ার প্যানেলটা ভাই প্লাস্টিকের, খুব সহজে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ম্যাট ফিনিশিং হলেও দেখলাম হাতের ছাপটা খুব বেশি ভিজিবল হচ্ছে। তাই বক্সের সাথে আসা কেসটা ব্যবহার করতে পারেন, আর সাথে কিন্তু 45 ওয়াটের চার্জারও দেওয়া হয়েছে। বডিতে আইপি রেটিং রয়েছে 64, আর বডি ফ্রেমটা প্লাস্টিকের। টপে আমরা সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার সেন্সর এগুলো সবই পেয়ে যাচ্ছে। রাইটে জিটি ট্রিগারও থাকছে, আর এটা দারুণ, মানে টাচ সেন্সিটিভ হলেও হ্যাপটিক ফিডব্যাকটা এমন দেয় যেন আপনি ফিজিক্যাল কোনো বাটনে প্রেস করছেন। আর জিটি ট্রিগার থাকাতে যারা মাল্টি ফিঙ্গারে গেমিং করেন, অনেকগুলা ফিঙ্গার একসাথে ব্যবহার করতে চান, তারা কিন্তু ইজিলি এই ফোনটাতে কন্ট্রোল এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন। মানে এক কথায় বলা যায় যে কনসোল লেভেলের গেমিং কন্ট্রোল এক্সপিরিয়েন্স পাবেন আপনি স্মার্টফোন থেকেই। ও বটম প্যানেল বলা হয়নি, এখানে আমরা 3.5mm অডিও পোর্টটা পাচ্ছি না। আর যে সিম কার্ড স্লটটা রয়েছে, যেখানে আপনি 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ওই দেখেন, এটাও ভুলে গেছি যে স্ক্রিনে আবার গোরিলা গ্লাস 7i প্রোটেকশনও থাকছে। স্ক্রিনটা দারুণ, যেমনটা আমি ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম। 10 বিটের প্যানেল, HDR10+ সাপোর্টেড, ইউটিউবে 4K 60 FPS এর ভিডিও স্মুথলি চলে। HDR and 10 বিট থাকাতে এখান থেকে কিন্তু কালারফুল ভিভিড এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। আপনি কন্টেন্ট দেখেন বা গেমিং করেন, ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন অসাধারণ এই ডিসপ্লে থেকে। সাইজটা 6.78 ইঞ্চের, এখানে 1.5K রেজলিউশন রয়েছে, 144 Hz রয়েছে। যদিও 144 Hzটা সবসময় পাবেন না, রেগুলার ইউজেজে আপনি 120 Hz দেখতে পারবেন। মানে সিস্টেমের কিছু অ্যাপ্লিকেশনে 144 Hz আনলক করা যায়। 700 নিটস টিপিক্যাল, 1600 নিটস HBM আর 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। সানলাইট বলেন বা যে কোনো এরিয়াতে আসলে এই ডিসপ্লেটা যথেষ্ট ভিজিবিলিটি দিতে পারছিল, মানে ব্রাইটার একটা ডিসপ্লে। মূলত গেম খেলার সময় আমাদের ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ ডিসপ্লে প্রয়োজন, অবশ্যই এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। তো আমি যেমনটা বুঝলাম, এই ফোনে গেমিং করার সময় আমরা যখন 90 FPS বা 120 FPS এ গেমিং করছিলাম, ডিসপ্লেটা ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ কাজ করছিল, টাচ রেসপন্স নিয়ে কোনো সমস্যা নেই। অ্যান্ড ওয়েট টাচ সেন্সিটিভ রয়েছে, মানে হালকা আঙুল ভেজা থাকে না অনেক সময়, আমরা অনেকে দেখা যাচ্ছে একটু আঙুলে তেল দিয়েও গেমিং করি অনেকেই, যেন স্লাইড করাটা ভালো হয় পাবজি গেমে। আমি ছোটবেলায় অনেক করেছি, তো ওই ক্ষেত্রে টাচটা বেশ ভালোভাবেই কাজ করবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পজিশন কিছুটা নিচের দিকে, তবে এটা ফাস্ট আনলক করতে পারে, মিসটেক করতে দেখা যায়নি। ডিসপ্লে চিন বেজেল এরিয়াটাও কিন্তু অনেক ছোট করছে, ন্যারো করছে, যে কারণে সামনের দিক থেকে দেখতে ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। মানে এক কথায় যে প্রাইস রেঞ্জে ফোনটা লঞ্চ হয়েছে, এই প্রাইসে ডিসপ্লের কোয়ালিটি এমন যে আপনি মাল্টিমিডিয়া কনজিউমে যেমন হ্যাপি থাকবেন, তেমন গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন, মানে সব দিকেই সন্তুষ্ট থাকার মতোই। তবে পারফরমেন্সের কি অবস্থা? Dimensity 7400 4 নানোমিটারের SoC, LPDDR5X টাইপ RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ, XOS 15 বেসড অন Android 15, যেখানে 2 বছরের মেজর OS আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে। আর ব্যাটারি রয়েছে 5500 mAh এর, সাথে 45 ওয়াটের চার্জিং সুবিধা। কোনো ওয়্যারলেস চার্জিং সুবিধা কিন্তু এবার এই ফোনে থাকছে না। ভাই গেমিং ফোন, এই সকল SoC দিয়ে আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ভালো পাবেন, স্মুথ, ল্যাগ বাগ নেই, এগুলো আপনারা সবসময় শুনে এসেছেন। তবে গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন সেটা শোনার মতো বিষয় আছে এখানে। পাবজি গেম 90 FPS এ খেলা যায়, COD 90 FPS এ খেলা যায়, ডেল্টা ফোর্স 60 FPS এ এখন খেলা যায়। তবে ইনফিনিক্স থেকে জানানো হয়েছে এই সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যায়ে এসে একটা আপডেটের মাধ্যমে ডেল্টা ফোর্সেও 90 FPS আনলক করা হবে। আর ফ্রি ফায়ার গেমটা আবার দেখলাম 120 FPS এ খেলা যায়, মানে যে সকল গেমগুলো একটু হাই গ্রাফিক্সের ওইগুলোতে 90 FPS পাওয়া যাচ্ছিল। ফুল জাইরো দিয়ে গেমিং করা যায়। হ্যাঁ, জাইরো লেটেন্সি কিছুটা রয়েছে, ওইটা ভাই যারা কম্পিটিটিভ প্লেয়ার রয়েছে তারা ছাড়া খুব একটা নোটিসও করতে পারবে না। মানে আমরা যারা সাধারণ পাবলিক, এরা বুঝতেই পারবো না যে জাইরোতে লেটেন্সি রয়েছে। জাইরোর পারফরমেন্সটা ভালো পেয়েছি এই বাজেটের ফোন হিসাবে। তবে FPS স্টেবল কিনা সেটা একটু পরে জানাচ্ছি, আগে চলেন
চলেন ব্যাটারি ড্রেন টেস্ট অ্যান্ড হিটিং এর ব্যাপারটা জেনে আসি। আমরা এই ফোনে পাবজি গেম 90 FPS এ খেলেছি। 30 মিনিট গেমিং করার সময় ব্যাটারি ড্রেন হয়েছে 9 to 10%। হিটটা ছিল 40-41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপরে আমরা ভিডিও রেকর্ডিং টেস্ট করেছি, বোথ ব্যাক ক্যামেরা এবং সামনের ক্যামেরাতে 4K 60 FPS এ ভিডিও শুট করা যায়। তো আমরা দেখেছি 30 মিনিট ভিডিও রেকর্ডিং করতে এই ফোনের হিটটা চলে যাচ্ছিল 40-41। এগেইন একটু হিটটা বেশি হচ্ছিল ভিডিও রেকর্ডিং করার সময়, ভাই হিট বেশি হয় বিশেষ করে ক্যামেরা মডিউল এরিয়াতে। তো ওই সময় ব্যাটারিটা ড্রপ হয়েছে একটু বেশি 10% প্লাস, যেখানে আমরা দেখেছি 12% পর্যন্ত যেতে। এরপরে আমরা এখানে ভিডিও কল টেস্ট করেছিলাম, যেখানে ভিডিও কলে 30 মিনিট কথা বলার জন্য এই ফোনের টেম্পারেচারটা চলে যাচ্ছিল 39.9 38.9, মানে 40-র কাছাকাছি, 40 আপ হতে দেখিনি ভিডিও কলে কথা বলার সময়। ওই সময় আবার ব্যাটারি ড্রেনও কম হয়েছে, 5-6% পর্যন্ত ব্যাটারি ড্রেন হতে দেখেছিলাম ভিডিও কলে 30 মিনিট কথা বলার সময়। এফপিএস যেখানে বেশি সেখানে ফোন গরম হবে। আপনি এরকম ফোন পাবেন না যে হাই এফপিএস মানে 90-120 FPS এ গেমিং করছেন বাট ফোন থাকছে বরফের মতো ঠান্ডা। এই ফোনটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, গরম হচ্ছিল 40 ডিগ্রি প্লাস সেলসিয়াসে যাচ্ছিল। 3D VCC লিকুইড গ্রাফাইট কুলিং সিস্টেম, মাল্টি লেয়ার কুলিং সিস্টেম এই ফোনে দেওয়া হয়েছে যাতে করে ওভারহিট না হয়, টেম্পারেচারটা যেন কন্ট্রোলে থাকে। সো যখন ফোনটাকে চার্জ করবেন, যখন লং টাইম গেমিং করবেন, তখনও দেখবেন টেম্পারেচারটা স্টেবল পর্যায়ে থাকছে। এবার আসি এফপিএস এর ব্যাপারে। পাবজি 90 FPS এ খেলা যায় স্মুথ সেটিংসে। যারা শর্ট টাইম গেমিং করেন, 2-3টা ম্যাচ খেলবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা গেমিং করবেন, তারা দেখবেন 90 FPS এ উড়াধুরা গেমিং করতে পারছেন, ল্যাগ বাগ একেবারেই নেই বললেই চলে, ফ্রেম ড্রপ হয় না। বাট আপনি যখন 3 ঘন্টা 4 ঘন্টা প্লাস গেমিং করবেন, ওই সময়টায় কিছুটা ফ্রেম ড্রপ খেয়াল করবেন, বিশেষ করে ইন্টেন্স মোমেন্টে। বাট ওইটা খুব দ্রুত ঠিক হয়ে যাচ্ছিল, যে কারণে গেম খেলাতে খুব একটা সমস্যা হয়নি। বাকি গেম যেমন সিওডি অপটিমাইজড গেম ভাই এমনিতেই ভালো চলে, ওখানে আপনি এফপিএস ড্রপ দেখবেন না, ভালো স্টেবল পারফরমেন্স সিওডিতে আমরা দেখেছি, মানে সিওডি গেমটা আপনি খুব সুন্দরভাবে খেলতে পারবেন। তারপরে এখানে যে ডেল্টা ফোর্স গেমের ব্যাপারটা আসে, আমি শুরুতে একটু ভুল বলেছিলাম, সেপ্টেম্বরের কোনো একটা সময় আপডেটটা আসবে যেখানে আপনারা ডেল্টা ফোর্স গেমে 90 FPS পাবেন। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে এই ফোনে ডেল্টা ফোর্স গেমটা অপটিমাইজড না, মানে এফপিএসটা অতটা ভালোভাবে পাচ্ছিলাম না, 60 FPSও ভালোভাবে দিতে পারি নাই। মানে ডেল্টা ফোর্স গেম এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, হয়তোবা আপডেট আসার পরে স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে। গেমিং এর সময় হেল্পিং হ্যান্ড হিসাবে এক্স এরিনা আছে, আর এটা খুবই দারুণ, মানে আপনি গেম খেলার সময় যেন বিরক্ত না হন এরকম বেশ কিছু সেটিংস আছে। স্পোর্টস মোড আছে, কল ব্লক, মেসেজ ব্লক এগুলো তো থাকবে, পাশাপাশি বেশ কিছু অ্যাপ্লিকেশনে আপনি কুইক অ্যাক্সেস নিতে পারবেন। তারপরে নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট অপশনও কিন্তু রয়েছে, বাইপাস চার্জিংও থাকছে, মানে ফোনটাকে আপনি চার্জ করবেন, একই টাইমে আপনি গেমিং করবেন, বাট ব্যাটারিতে কোনো ধরনের প্রেসার পড়বে না। জিটি ট্রিগার জিনিসটা শুধুমাত্র গেমের সময় ব্যবহার করা যাচ্ছিল এরকম না, কুইক অ্যাপ ওপেনিং এর ক্ষেত্রেও কিন্তু জিটি ট্রিগার ব্যবহার করা যাচ্ছিল, ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করা যাচ্ছিল, ফ্ল্যাশ লাইট জ্বালানোর ক্ষেত্রেও কিন্তু জিটি ট্রিগার ব্যবহার করা যায়। গেমিং পারফরমেন্সের শর্টকাটে বলতে হলে এই ফোনটা আসলে 120 FPS এর জন্য না, 90 FPS এ যারা গেমিং করতে চান, অফিসিয়াল মার্কেটে এমন একটা গেমিং ফোন খুঁজছেন যেখানে আপনি 90 FPS এ ভালোভাবে গেমিং করতে পারবেন, তাহলে এই ফোনটার পারফরমেন্সে আপনি সন্তুষ্ট থাকবেন। ইনফিনিক্সের ইউআই নিয়ে একটা সময় আমরা অভিযোগ রাখতাম অনেক বেশি, আরেকটু ভালো প্রয়োজন, আরেকটু বেটার কিছু প্রয়োজন, বাট এখন এসে মনে হয়েছে না স্টেবল পর্যায়ে রয়েছে তাদের ইউআইটা। যেমন আমরা সফটওয়্যার আপডেটের ব্যাপারেও কিন্তু কনফার্মেশন পাচ্ছি, এখনকার ইউআইটা যথেষ্ট স্মুথ, স্ন্যাপি ফিল দেয়, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও ফাস্ট, রেসপন্সিভ, র্যাম ম্যানেজমেন্ট ভালো, মানে সব মিলে একটা ভালো ইউআই যেরকম হয়ে থাকে আর কি। এআই এর দিকে আমরা গুগলে সার্কেল টু সার্চ পাচ্ছি, ইনফিনিক্সের ফোলাক্স রয়েছে, নিজস্ব যে এআই ফিচারগুলো ওখানে সবই থাকছে। আমরা এআই পার্টে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করব, আগে চলেন ক্যামেরা পার্টটা শেষ করা যাক। যদিও ক্যামেরা কেন্দ্রিক ফোন না, বাট এই ফোনে আমরা ক্যামেরা ভালো পাচ্ছি, পোর্ট্রেট মোডে এইচ ডিটেক্ট ভালো, 4K 60 FPS এ বোথ ক্যামেরাতে শুট করা যায়। আপনি এখানে G99 কে G200 বানিয়ে যদি 30,000 টাকা প্লাস প্রাইস রেঞ্জে সেল করেন, ওখানে আপনি জীবনেও 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন না। এটা কিন্তু আগের 4G SoC তে সম্ভব ছিল না। তো চলেন দেখে আসি ক্যামেরা কোয়ালিটি আসলেই কেমন পেলাম। পিছনে দুইটা ক্যামেরা, 64 মেগাপিক্সেলের ওয়াইড যেখানে সনি সেন্সর রয়েছে, বাট কোন সেন্সর সেটা আমরা খুঁজে পাই নাই, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, আর সামনে পাচ্ছি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, আপনি 2x জুম করেও তুলতে পারবেন। 2x জুম করলে শার্পনেস, ডিটেলস খুব একটা কমে আসে না, এজ ডিটেক্ট খুবই ভালো করেছে, সফট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বোকেটাও স্মুথ লাগছিল, মানে আপনি চুলের এরিয়াগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে কত সুন্দর এজ ডিটেক্ট এই ফোনে কিন্তু দিচ্ছে। ইনফিনিক্সের ফোনে আমরা কিছুটা ন্যাচারাল কালার টোন পাই, কালার টোনটা ফেস টোনটা ন্যাচারাল থাকে বেশি, অত বেশি লালচে ভাব বা ওয়ার্ম টোন পুশ করে না ফেস টোনের ভিতরে, সেরকমই ন্যাচারাল টোনে কিন্তু ছবিগুলো পাচ্ছিলাম। তবে লো লাইটে এসে পোর্ট্রেট মোডে কিছুটা সফটনেস ভাব খেয়াল করেছি, 1x এ তোলার সময় অত বেশি ভিজিবল ছিল না যে সফট করে ফেলছে, শার্পনেস কমে আসে। 2x জুম করলে, ওটা তো ডিজিটাল জুম, যখন 2x জুম করা হচ্ছিল তখন কিছুটা শার্পনেস কমে যাচ্ছিল, একটু সফট ভাব ফেসের উপরে কিন্তু লক্ষণীয় ছিল। কালার কোয়ালিটি দুইটা লেন্সের একই রকম মনে হয়েছে, শুধুমাত্র লো লাইটে যখন যাওয়া হচ্ছিল ডিটেলস অ্যান্ড শার্পনেস কমে আসছিল আলট্রা ওয়াইড সেন্সরে এসে, যেহেতু এটা 8 মেগাপিক্সেল। তারপরও ক্যামেরা কোয়ালিটি যেটা পেয়েছি সেটা আসলে এই বাজেটে খারাপ কিছু দিচ্ছে এরকম না।
4K 30 fps এরকম কোয়ালিটি পাওয়া যাচ্ছে ইনডোরে। আমরা একটু আউটডোরে টেস্ট করে দেখতে চাই লাইট ব্যালেন্স কত ভালো করতে পারে। ফেস ট্র্যাকিং ভালোই করছে, হ্যাঁ ফেসটাকে কিছুটা স্মুথ করে, বাট খুব একটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে কিছুটা স্মুথ করে দিচ্ছে। চলেন আমরা একটু আউটডোরে কেমন ভিডিও কোয়ালিটি পাওয়া যায় সেটা দেখি। এখানে কিন্তু ওয়াইএস নাই, তবে আলট্রা স্টেডি মুড রয়েছে, ইআইএস যেটাকে বলা হয়। দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছুটা ব্লার আমরা দেখতে পাচ্ছি। 4K থাকাতে আসলে আপনি ভালো কোয়ালিটি পাবেন, খারাপ না। এখান থেকে কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি পাওয়া যাবে। অ্যান্ড সেই সাথে আপনারা একটু জুম করে দেখায়, 2x জুম। সেই সাথে কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন যখন এরকম আউটডোরে ভিডিও শ্যুট করবেন, আসলে কেমন সাউন্ড কোয়ালিটি দিতে পারবে। সামনের ক্যামেরাতে আমরা 4K 30 fps শ্যুট করছি। ভিডিওর অনেক জায়গায় আমি বলেছি বোথ ক্যামেরাতে 4K 60 fps শ্যুট করা যায়, এটা কিন্তু ভুল কথা। 4K 30 fps শ্যুট করা যায়, 1080p 60 fps শ্যুট করতে পারবেন। আলট্রা স্টেডি মুড অন করেছি সামনের ক্যামেরাতে, এই সময় স্টেবল ভিডিও কোয়ালিটি পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যা কোথায়? ক্রপ ভিউ। হ্যাঁ, আমাকে যদি ওয়াইড ভিউ নিতে হয়, আমার ফুল ফেসটা ক্লিয়ার নিতে হয়, দেখেন চুলের উপরের অংশ কেটে যাচ্ছে, তখন কিন্তু আমার হাত ঠিক এভাবে ধরতে হবে, যেটা সম্ভব না আসলে। আর আলট্রা স্টেডি মুড অফ রাখলে এই স্টেবল ভিডিও পাওয়া যাবে না, তখন আপনি ওয়াইড ভিউটা পাবেন। আর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। এর সেলফি ক্যামেরাটাও চমৎকার, বেশ ভালো ওয়াইড সেলফি তোলা যায়। ওই দেখেন ওই জায়গাটা কি বলেন তো, পাখি, ওখানে পাখি বাসা করছে, ডিম পাড়ছে, তাওয়া দিচ্ছে, আমরা বাংলাতে যেটা বলি। ওই যে তো সেলফির ইমেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। লো লাইট অ্যান্ড ডে লাইটে আমরা অনেকগুলো সেলফি তুলেছি, যদিও 13 মেগাপিক্সেল কম থাকলেও অনেকেই 32 বা তারও বেশি দিচ্ছে, বাট 13 মেগাপিক্সেল হিসাবে কিন্তু ছবির মান ভালোই লেগেছে আমার কাছে। ভিডিও কোয়ালিটি তো আপনারা দেখলেন, এর ক্যামেরাটা অলমোস্ট কিন্তু পারফেক্টের দিকেই যাচ্ছিল, যে পারফরমেন্সের সাথে ক্যামেরাটা একেবারে মিলে যায়, ডিসপ্লে কোয়ালিটিও ভালো। বাট একটা জায়গায় এসে থমকে গেছে, সেটা হলো ওআইএস নাই। ওইটা থাকলে বলা যেত যে এটা ক্যামেরার জন্য গুড একটা ডিভাইস, বাট ওয়াইসটা যেহেতু নাই, আর গেমিং ফোনে ওয়াইস থাকবে এরকম বাজেটে অন্তত আশা করাও যায় না। ফোনটাই ক্যামেরা টু এপিআই লেভেল 3 সাপোর্ট নাই, ফুল পর্যন্ত রয়েছে। হ্যাঁ, জিক্যাম ব্যবহার করা যায়, বাট অত বেশি সুবিধা করা যাবে না। তাছাড়া যে ক্যামেরা ইউআইটা রয়েছে ওইটাই আমার জন্য মনে হয়েছে যে, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই ভাই এনাফ। এআই নিয়ে যেমনটা বলছিলাম, গুগলের সার্কেল টু সার্চ থেকে শুরু করে ইনফিনিক্সের ফোলাক্স এগুলো তো রয়েছে, পাশাপাশি এআই স্টুডিও রয়েছে, যেখানে এআই শার্পনেস প্লাস, এআই ইরেজার আর এআই এক্সটেন্ডার আমরা পাচ্ছি। এআই শার্পনেস প্লাস এগুলো সবাই জানে ভাই, ঘোলা ইমেজ শার্প করে দেয়, এক্সটেন্ডার হলো হোয়াইট করে দেয় ইমেজ, আর ইরেজার হলো আনওয়ান্টেড জিনিস থাকলে সেটাকে সরানো যাচ্ছিল। এখন কথা হলো পারফেক্টলি কাজ করেছে কিনা। হ্যাঁ, খুবই দারুণ কাজ করেছে। এআই ইরেজারটা বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে, কারণ এইটাই আমরা সব থেকে বেশি ব্যবহার করি, যেখানে পারফরমেন্সটা ভালো পেয়েছি। ডুয়েল স্পিকারস রয়েছে, চলেন আমরা একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসি। 90%। হুম, 100%। গুড সাউন্ড কোয়ালিটি, যথেষ্ট লাউড আছে। প্রাইস বিবেচনায় খুব ভালো সাউন্ড কোয়ালিটি এই ফোন থেকে পাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে গেমিং করা যাবে, বাট যারা সরাসরি ইয়ারফোনে অভ্যস্ত তাদের কি হবে? 3.5mm অডিও পোর্ট কিন্তু একটা গেমিং ডিভাইস হিসাবে এখানে থাকা দরকার ছিল। এনএফসি রয়েছে, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4। ওয়াইফাই 6 জিনিসটা আমি কত ভিডিওতে যে বলেছি যে আমাদের ভাই এই এসওসির জন্য আটকে থাকতাম সবসময়, মানে কি আর বলবো, এসওসিতে সাপোর্ট না থাকলে তো আপনাকে দিতে পারবে না ব্র্যান্ড। নেটওয়ার্কটা স্টেবল পাওয়া যাবে, ব্লুটুথ 5.4ও থাকছে। সব মিলিয়ে মানে কানেক্টিভিটির দিক থেকে যেমন এগিয়ে ফোনটা, পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকছে, তেমন ডিসপ্লে কোয়ালিটিও ভালো দেওয়া সম্ভব হয়েছে। মানে এইটাই আমরা আশা করি অফিসিয়াল মার্কেটে এরকম ফোনগুলো আরো আসুক। আমরা চাই যে অফিসিয়াল মার্কেটে এমন ফোন আসুক যেন আনঅফিসিয়াল মার্কেটে আমাদের ঢোকার প্রয়োজনই না হয়। দেখেন, একটা ব্র্যান্ড যতই ভালো কিছু দিক, আমাদের কিন্তু চাহিদা বেশি থাকবে, আমরা সবসময় চাইবো, না চাইলে কিন্তু আর পাবো না। সো এই জায়গাটাই আমার কাছে যেটা মনে হয়েছে, ফোনটাই সবকিছু ওভারঅল গুড, বাট যে ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 8/256GB, এখানে যদি আরেকটা ভেরিয়েন্টে লঞ্চ করা হতো তাহলে আমরা 2000-4000 টাকা কমে পেতাম সেম জিনিসপত্র, শুধুমাত্র স্টোরেজটা কম থাকতো। সবার তো আর স্টোরেজ বেশি লাগে না, যেহেতু গেমিং ফোন, অনেকেই দেখা যাচ্ছে পারফরমেন্সের দিকে ফোকাসটা বেশি করবেন। এরকম ডিভাইস আসলে চাই আমরা একটু কম টাকায়ও কিনতে। তবে অফিসিয়াল মার্কেট বিবেচনায় যে এসওসিটা দেওয়া হয়েছে Dimensity 7400, ওইটা নিয়ে আসলে হ্যাপি থাকার মতোই। সামনে এটাকে ডিল করার জন্য আরও বেটার এসওসি দিয়ে ফোন আসবে, এরকম কন্টিনিউ চলতে থাকবে, তখন আমরা একটা ফোনের সাথে আরেকটা ফোনের কম্পারিজন করতে পারবো। এইটা ছিল আমার মতামত। আপনার কাছে GT30 এই ফোনটা কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।